মনে মনে ছেলেরা চায় কি যেন মোটা টোটার স্বাস্থ্য ভালো একদম বোট একদম ধাপ 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 করে হাঁটবে, কিন্তু কিন্তু ফ্যামিলির প্রেসারে চিন্তা করে যে আমার শুকনা মেয়ে বিয়ে করতে হবে, আমাকে শুকাইলেই যে সুন্দর লাগবে, এই ধারণাটা কেন? তোমাকে উঠতে বসতে খাইতে বলতেছে এই কথাটা, আয় খাইস না তুই মোটা হয়ে যাবে, বা এই তোকে কেমন লাগতেছে, জামাই বলতেছে তোমাকে নিয়ে বাইর হবো না কারণ তুমি দেখতে কিরকম বাজে বা এরকম মোটা হয়ে গেছো, যে তুমি যদি আরেকজনকে পছন্দ করো তুমি একে ছেড়ে দাও, তুমি একেও নিয়ে নিয়ে হাঁটতেছো, ওর লাইফটাও স্পয়েল হচ্ছে, যে মেয়েটাকে তুমি পছন্দ করতেছো সেই মেয়েটার লাইফও স্পয়েল হচ্ছে, তোমারটাও স্পয়েল হচ্ছে, কারণ উপরওয়ালা যেটা দিছে বুঝে শুনেই তো বানাইছে। আপু কাজ কিভাবে স্টার্ট হলো? মানে ওই নাচটা তো ছোটবেলা থেকেই করতাম, কবিরুল ইসলাম রতন এবং সাদিয়া ইসলাম মৌ আমাদের যে নাচের যে গুরু ছিল তাদের কাছ থেকে আমার হাতে খড়ি। বাবু হওয়ার পরে আমি অনেক বেশি মোটা হয়ে গেছিলাম, মানে এর আগে যেটা ছিলাম ওটা আসলে হজম করা যায়, কিন্তু বাবু হওয়ার পরে আসলে তো জানোই যে তুমি তো আমাদের নমুনা। ডিপ্রেশন তো ছিলই, ডিপ্রেশন মা হওয়ার পরে যদি কারো ডিপ্রেশন না হয় তাহলে সে মিথ্যা কথা বলতেছে, এইটা একদম ফেক একটা যে আমার ডিপ্রেশন হয় না, আই এম ওকে, আই এম ফাইন, এইগুলো আসলে যারা বলে তারা টোটালি মিথ্যা কথা বলে। তো আমার ডিপ্রেশন ছিল যেটা, যে আমি কাজ নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, যে আমি তো পুরো স্টাক হয়ে গেছি, আমি আবার কবে স্টার্ট করব, কবে আবার হবে, মানে এইসব নিয়ে আমার প্রচুর ডিপ্রেশনে ছিলাম। তো তখন আসলে দেখা গেছে কি আমি এমনিতেও ইন্টারন্যাশনাল যে প্লাস সাইজ মডেল যারা আছে ওদেরকে আমি একটু ফলো করতাম, দেখতাম যে ওদের যেরকম ওভাবেই ভালোবাসে ওরা নিজেকে, তো এটা আমাকে খুব পজিটিভ একটা ভাইব দিত, যে ওরা যদি করতে পারে তাহলে আমার সমস্যা কোথায়, আমাকে শুকাইলেই যে সুন্দর লাগবে, এই ধারণাটা কেন? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা মানে সৌন্দর্য আছে, আমার যেটা ধারণা তুমি শুকনা দেখেই তুমি অসুন্দর হবা, নট লাইক দ্যাট, বা আমি মোটা দেখে আমি অনেক সুন্দর হব তা না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে। তখন আমার মানে ইচ্ছা হলো যে আমি প্লাস সাইজ মডেলিং করব যদি আমি চান্স পাই, এবং লাকিলি আমি চান্স পেয়ে গেলাম। বাংলাদেশের যে ফার্স্ট যে ব্লেজারের যে মেয়েদের ব্লেজারের যে ফ্যাশন হাউস পৌষি, সবাই ওটার ফার্স্ট মডেলিং এর চান্স আমি পেলাম, এবং এরপর থেকে আমার আসলে এই জার্নিটা শুরু প্লাস সাইজের। আমাদের ওয়েট বেশি তাহলে মনে হয় লাইফে কিছু করার নাই, আমাদের কিছুই হবে না, এটাকে তুমি কিভাবে ওভারকাম করলে? আসলে আমাদের মেয়েদের না একটা ধারণা কি আমরা অন্যের উপর অনেক ডিপেন্ডেন্ট, আমরা অন্যের কমেন্ট শোনার জন্য বসে থাকি, আমাকে কেমন লাগছে বলতো, আমি তো এখন ওই মানুষটা তোমাকে কিভাবে নিচ্ছে সেটা কিন্তু তুমি জানো না, সে কিন্তু হিংসা থেকেও তোকে বলতে পারে তোমার তো ভালো লাগতেছে না, এই ধরনের আসলে মেন্টালিটি আসলে আমার কাছে, আমি মানুষকে ফেস রিড করতে পারি, কোন মানুষটা কি, এই গুণাবলীটাও আমার আছে যে আমি মানুষের সাইকোলজি বুঝতে পারি। তা আমার কাছে মনে হচ্ছে কি যে মেয়েদের আসলে অন্যের উপর ডিপেন্ড হওয়াই উচিত না, আমাকে কেমন লাগতেছে মিররে এটা আমার কনফিডেন্ট থাকতে হবে, যে আমি যেটা পড়েছি আমাকে ভালো লাগতেছে, হ্যাঁ আমাকে হয়তো মোটা লাগতেছে, হ্যাঁ আমাকে হয়তো অনেক শুকনা লাগতেছে, বাট আমি কমফোর্টেবল, আমি যদি যে জিনিসটা ক্যারি করতেছি সেটা নিয়ে কমফোর্টেবল না থাকি তাহলে অন্যের ওপিনিয়ন জানার আসলে প্রয়োজনই নাই। সেটাই, আমি কমফোর্টেবল, এখন কে ভালো বললো কে খারাপ বললো এটা আমি পার্সোনালি আসলে এটা মেনটেন করি, যে আমি অনেক আগে হয়তো বা জিজ্ঞেস করতাম কেমন লাগতেছে, কোনোদিন ভালো রেজাল্ট পাই নাই, হ্যাঁ তোকে মোটা লাগতেছে, ভাই আমি তো মোটা, সাডেনলি নিশ্চয় ড্রেস পরার পর আমাকে শুকনা লাগবে, তো এটাই হচ্ছে কথা। তুমি অন্য কিছু বলতে পারো, তোকে সুন্দর লাগতেছে, সুইট লাগতেছে, বা একটু মেকআপ কর বা একটু কম মেকআপ কর, না তোকে অনেক মোটা লাগতেছে, এই একটা কমেন্ট আমি রেগুলার শুনছি, এরপর থেকে মানুষের কমেন্টই নেওয়া বন্ধ করে, মানে ছবিতেও অনেক সময় তো অনেক রকম অলওয়েজ স্টিল না, এখন একটু একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে কি মানুষ না কমেন্ট করতে চায় না, কারণ কি ওই যে ঠাস করে উত্তর দিয়ে দিই, তো তখন না মনে করে কি এই মেয়ে তো ওরকম ডিপ্রেশনে যাবে না, তো এর বইলে লাভ কি, বইলে কোনো লাভ নাই। আমি এখন খুব কষ্ট পাই, আমার টিকটকে খুব কম নেগেটিভ কমেন্ট আসে, এটা কষ্ট, এটা আমার খুব কষ্ট, কারণ আমি রিপ্লাই ভিডিও দিতে পারি না, তো মানে একটা আছে না যে কেউ একজন বলবে এই মোটকি বা আই বুটকি, এটার উপরে রিপ্লাই ভিডিও আমি দিতে পারতেছি না, তো অল টাইম তাদেরকে এই কথাটা শুনতে হয়, মানে তুমি একটা রাস্তার মানুষের কাছ থেকে বলি হওয়ার থেকে তোমার বাসার ভিতরেই তুমি বলি হচ্ছ, বাসার মধ্যে তোমাকে উঠতে বসতে খাইতে, তুমি তোমার একটা প্রিয় খাবার খাচ্ছ, তোমাকে বলতেছে এই কথাটা, আয় খাইস না তুই মোটা হয়ে যাবে, বা এই তোকে কেমন লাগতেছে, বা তোমাকে নিয়ে বাইর হবো না, জামাই বলতেছে তোমাকে নিয়ে বাইর হবো না কারণ তুমি দেখতে কিরকম বাজে বা এরকম মোটা হয়ে গেছো, এই ধরনের ওদের স্টোরি শোনার পর মনে হচ্ছে কি না বাবা, আমাকে উপরওয়ালা অনেক ভালো রাখছে,
সো ওই জায়গা থেকে ওদের স্টোরি শোনার পর ওদেরকে এনকারেজ করাটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফের এটা একটা অ্যাচিভমেন্ট, যে ওদেরকে আমি এনকারেজ করে একটা জায়গায় যে আনাতে পারতেছি যে ওরাও কিছু করতে পারবে, ওদের যে কনফিডেন্টটাই ছিল না। তো এইসব স্ট্রাগল যখন শুনছি তখন মনে হচ্ছে যে না, আমার এই পাশে থাকাটা খুবই জরুরি, ওদেরকে মরাল সাপোর্ট করার জন্য, ওদেরকে মেন্টালি সাপোর্ট করার জন্য আমার আসলে এই সাইডেই থাকা ভালো, ক্যামেরার পিছনে থাকাই ভালো, ক্যামেরার সামনে তো আমি আসছি। লাইক আগে মানুষ এভাবে ভাবতো না প্লাস সাইজের যারা আছে তারাও মডেল হতে পারে বা তারাও কাজ করতে পারে, টুক না হলে তখনই হচ্ছে কাজ করা যায়। বাট তোমরা এই জিনিসটাকে মানে এই জিনিসটা প্রমিনেন্ট করছি, কিন্তু এখনো অনেক পিছায় আছে। তুমি একদিকে দেখো যে আমাদের যে সোবিয়া, আমাদের যে হ্যাঁ সোবিয়া মিন, ও কিন্তু বাংলাদেশে নাই। ও যদি বাংলাদেশে থাকতো তাহলে ও জীবনও কোনোদিন মডেল হইতেই পারতো না। না হইতে পারতো না, মানে ইম্পসিবল ব্যাপার। আমার কাছে আরেকটা জিনিস হচ্ছে সোবিয়ার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি। ফাইন্যান্সিয়াল থেকে সবচেয়ে বড় কথা কি জানো, আমাদের দেশের মানুষের সেই দৃষ্টিভঙ্গি নাই, মানুষকে একটু ডিফারেন্ট ভাবে দেখার সেই দৃষ্টিভঙ্গিটাই নাই। নায়িকা মানেই সুন্দর হতে হবে, যেটা সোবিয়ার আছে। না না, সোবিয়ার টাকা আছে, কিন্তু আমার কথা হচ্ছে সোবিয়া এখানেও তো সেটা করতে পারতো, টাকা যদি ইনভেস্টই করতে হতো সেটা এখানেও করতে পারতো। কিন্তু এখানে রিলস বানালো, সেখানে তো সে ওইরকম পায় নাই, সে কিন্তু ওরকম ভাবে কোনো ফিডব্যাক পায়নি যেটা সে বাইরের দেশে সম্মানটা পাইছে। কারণ আমাদের দেশে তো সেই দৃষ্টিভঙ্গি নাই। আর নায়িকা হইতে হবে স্লিম এবং সুন্দর, অসুন্দর বা কালো ফর্সা এবং অসুন্দর কালো কোনো মেয়ে বা নরমাল ক্যাটাগরির চেহারার মেয়ে কোনোদিন নায়িকা হইতেই পারে না। যেমন ফেয়ার এন্ড লাভলিতে অলওয়েজ দেখায় যে হ্যাঁ ফর্সা মেয়ে, ফর্সা কালো থাকে। ইদানিং তো যে অনলাইনে ঢুকলে ফর্সা হওয়ার ক্রিম তো অমুক তো তমুক হ্যান তো ত্যান। আমার কাছে ভাই কি দরকার, উপরওয়ালা যেটা দিছে বুঝে শুনেই তো বানাইছে। সো এটা নিয়ে এত আমার কাছে, আমি বেসিক্যালি পার্সোনালি কোনো ধরনের ফেয়ার ক্রিম, কোনো ধরনের ফেয়ার করা বা ওই নাক খাড়া করা, নাক বোচা করা, থুতনি চোখা করা, এগুলির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই ভাই। মাপ চাই, মানে আমি এফোর্ড করতে পারবো, আলহামদুলিল্লাহ আমার সেই ক্ষমতা আছে, কিন্তু আমার কোনোদিন ইন্টারেস্ট হয়নি, কারণ আমি এগুলো নিতেই পারি না। আমার গা শিরশির করা শুরু করে যে নাক খাড়া করবো, এইটা চোখা করবো, না না ভাই, যেরকম আছি অনেক সুন্দর। আজকালকার ছেলেরা মেয়েদের পারফেক্ট অনেক, মানে যারা একটু ন্যারো মাইন্ডেড তারা একটু মানে সবসময় বলে যে মেয়েরা পারফেক্ট হইতে হবে। এটা আরেকটা পয়েন্ট আছে জানো, মনে মনে ছেলেরা চায় কি জানো, মোটা টোটার স্বাস্থ্য ভালো, একদম টস একদম ধাপ 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 করে হাঁটবে, কিন্তু ফ্যামিলির প্রেসারে চিন্তা করে যে আমার শুকনা মেয়ে বিয়ে করতে হবে, কিন্তু নজর কিন্তু ওই প্লাস সাইজের দিকে, কিন্তু বিয়ে করতে চায় মানে এটা কিভাবে দেখো যে ছেলেরা বলে যে পারফেক্ট থাকতে হবে, ফিগার সুন্দর হইতে হবে, আদারওয়াইজ হচ্ছে এরকম, কিন্তু অনেক না পরে গিয়ে তো ওরকমই জুটে যায় কপালে, ওরকম তো হয় না। অনেক ছেলেরা আছে আপু লাইক একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে, আজকাল তো ভালোবাসা নাই, কোথায় আছে কি তাহলে ভালোবাসা? এই তো গিভ এন্ড টেক, এগুলো আমার কাছে ভালোবাসা মনে হয়। ভালোবাসা প্রেম করছি আমরা 8-9 বছর 12 বছর, আজকালকার প্রেম বল তুই কতদিন স্টে হয়? হ্যাঁ তাও ঠিক, অনেক 6-7 মাসে, 2 দিনও মানে লাইক 2 দিন 1 মাস 7 মাস এরকম। একদিন তোমার সাথে আমি একটু দেখা করলাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো প্রেম টেম কিছু না, এখন হচ্ছে আসবা, পয়সা খরচ করবা, যতদিন পারবা করবা, না পারলে যাও, শেষ। এখন তো এটা এখন প্রেম না, এগুলোরে প্রেম বলা না, এগুলো প্রেম নাকি? প্রেম হয়েছে ওইটা যে আমরা মানে আমরা ওই সুযোগটা পাই নাই, ওই এনভায়রনমেন্টটা পাই নাই, কিন্তু তারপর আমরা একজন একজনকে একদম অনেক ভালোবেসে গেছি, না দেখে দেখে ভালোবাসছি, চিঠি আদান প্রদান, ফোন, এইগুলো তো নাই। আমাদের মারা করছে আরো এক্সট্রিম লেভেলে, না দেখেই প্রেম, মানে বছরের পর বছর দেখা হইতো না। হ্যাঁ, একে দুই আলাদা আলাদা জায়গায় থাকতো, ওগুলাকে তুমি প্রেম বলতে, এইগুলো তো প্রেম না। এইগুলা হচ্ছে টাইম পাস করেই বিয়ে করলো, বিয়ে করার পরে মেয়েটার বেবি হয়েছে, বাট ফিগারটা আগের মতন নাই, ছেলেটার ওই আকর্ষণটা থাকে না। এটার জন্য মেয়েরা দায়ী। কেন মেয়েরা দায়ী? কারণ বলি কি, কারণ হচ্ছে কি, তুমি ছেলেদেরকে প্রথম দিক থেকেই একদম সাইজ করে দিতে হওয়া উচিত, ভাই আমি এমন, ভবিষ্যতে আরো এক্সট্রিম লেভেলে যাইতে পারি, আবার আরো এক্সট্রিম লেভেলে নাও যাইতে পারি, রূপটা প্রথম দিনই দেখায় দেওয়া উচিত, আমার কাছে যেটা মনে হয়। ছেলেদের কিন্তু এই যাপু মানে 60 হলো ওই
মানে স্ট্যামিনাটা থাকে সে একটা ছোট বয়সী মেয়ের সাথে, কিন্তু মেয়েরা কিন্তু 40-45 হলেই কিন্তু লাইক হ্যাঁ এই জন্য মেয়েদেরকে পরিশ্রম করতে হবে। তোমার মাইন্ড যদি তোমার ফ্রেশ থাকে, ধরো তোমার বাসা ভর্তি মানুষ বা তুমি চিন্তা করার সময় পাচ্ছ, তাহলে তুমি নিজেকে ঠিক করো, নিজেকে ফিট করো। তো জামাইয়ের সাথে হাজবেন্ডের সাথে ওই রিলেশনটা না আসলে ক্যারি করা উচিত আমার কাছে মনে হয়। মেয়েরা বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেখা যায় হাজবেন্ডের প্রতি তো খেয়াল থাকে না, যে না আজকে কথা বলবো না, জামাই হয়তো চায় কথা বলতে, এক কাপ চা খাইতে, এই এনভায়রনমেন্টটা তো থাকে না। তো দেখা যায় যে ঘুরতে যাওয়া বলো, হাজবেন্ডরা হয়তো বা চাচ্ছে বউকে নিয়ে ঘুরতে যেতে, বউ বলতেছে না এখন শরীর ভালো লাগতেছে না, আমি শুয়ে থাকি, আমি টায়ার্ড। এই ধরনের জিনিসগুলো স্কিপ করা উচিত। যখন এই জিনিসগুলো হয় তখন ওই লোকটা অন্য একটা মেয়ের দিকে এইটা কেন হবে? আমার কথা হচ্ছে তুমি যদি ট্রু লাভ থাকে একটা মেয়ের দিকে তুমি কখনোই তাকাবা না। তুমি যদি তোমার ওয়াইফকে 100% ভালোবেসে থাকো তাহলে তুমি আরেকটা মেয়ের দিকে তাকাবাই না। আর তুমি যখন তাকাবাই তখন তুমি এই মেয়েটাকে ছেড়ে দাও। আমার কাছে একদম ক্লিয়ার কাট হিসাব যে তুমি যদি আরেকজনকে পছন্দ করো তুমি একে ছেড়ে দাও, তুমি একেও নিয়ে হাঁটতেছো, ওর লাইফটাও স্পয়েল হচ্ছে, যে মেয়েটাকে তুমি পছন্দ করতেছো সেই মেয়েটার লাইফও স্পয়েল হচ্ছে, তোমারটাও স্পয়েল হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে এই রিলেশন আসলে এই যে পরকিয়া বলে বা এই টাইপের রিলেশনগুলো বলে আমার এগুলো ভালো লাগে না। তুমি যে কোনো একটা নৌকায় পাও দাও, দুই নৌকায় পা দিয়ে চললে আসলে তোমার পুরোটাই হবে না, দেখা যাবে দুইটাই গেল। ফেসবুকে দেখা কথা হয়, দেন হচ্ছে লাইক বলে যে চলো ডেটে যাই, ডেট শেষ দেন আছি না, মানে তো কত সুযোগ সুবিধা, হাতির জেলে রুমের ব্যবস্থা আছে, শোরুম। সিরিয়াসলি এটা কোথায় আসলে? হ্যাঁ এটা কোথায়? অনেক জায়গায় আছে আসলে। হাতির ঝিলটা তো একটু মানে এক্সপেন্সিভ না, আমি ফেসবুকে দেখি। আরে ফেসবুকে মানে আমার প্রবলেম হয়েছে কি, মানে এতটা ফেসবুক রিলেটেড সবকিছু হয়ে গেছে যে সবকিছুই ফেসবুকে আসে। এবং বাই চান্স যদি আমার কোনো ফ্রেন্ড যদি ওই টাইপের রেস্টুরেন্ট সার্চ করেও থাকে সেটাও আমার নিউজ ফিডে চলে আসে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কাস্টিং কাউচটা কি? কাস্টিং কাউচটা হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা পজিশন পাওয়ার জন্য তোমাকে কিছু দিতে হবে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এটা সব জায়গায় আছে, শুধু মিডিয়া রিলেটেড কিন্তু কিছু না। অনেকে বলে না মিডিয়াতে গে বেশি, লেসবিয়ান বেশি, মিডিয়াতে পরকিয়া বেশি, না সব জায়গায় আছে, কিন্তু মিডিয়া একটু অ্যাকসেপ্টেবল বেশি। মানে আমরা যারা গে আছে তাদেরকেও আমরা নর্মাল চোখে দেখি, লেসবোতে তারা নর্মাল চোখে দেখি, আমরা কিন্তু আলাদা কিছু দেখি না, একটা আর্টিস্ট হিসেবে তাকে দেখি, সে আর্টিস্ট, এটাই আমাদের কাছে এনাফ। কিন্তু বাইরের একটা মানুষ এগুলিকে হজম করতে পারে না, তো দেখা যায় কি ওরা আড়ালেই থেকে যায়। কত মানুষ আছে গে, কত ছেলে আজকাল গে, কিন্তু তারা বলতে পারে না কেন? ওই যে ফ্যামিলি ওরকম। আমি এরকমও দেখছি, বাবার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে ছেলে এরকম, তো ছেলেকে বাধ্য হয়ে ওইটাই ফলো করতে হচ্ছে, কিন্তু সে তো মন মানসিকের দিকে এটা না। আমার কাছে মনে হয় কি না, আমি যদি ভিতর থেকে মেয়ে ফিল করি একটা ছেলে হয়ে, তাহলে আমার তো ওইটাই হয়ে যাওয়া উচিত। সারাটা জীবন একটা মিথ্যা স্বপ্ন দেখে কি লাভ আমাকে বলো? একটা মিথ্যা জিনিস নিয়ে আমি ক্যারি করতেছি কতদিন। এই যে সাদি মোহাম্মদ মারা গেল, উনি তো আমার কথা হচ্ছে ডিপ্রেশন, সে একা ছিল, অনেক লোনলি ছিল। একটা লাইফের পরে মানুষের না কিছু দরকার, মানুষের একটা লাইফ পার্টনার দরকার। সেটা হাজবেন্ড হইতে হবে না, একটা বন্ধু হইতে পারে, একটা ফ্রেন্ড হইতে পারে, একটা মামি হইতে পারে, খালা হইতে পারে, চাচি হইতে পারে। লাইক 50 ইয়ার্স ধরে একই ট্রমা নিয়ে হ্যাঁ কাউকে বলতে পারতেছিল না। তো এটা হচ্ছে সবচেয়ে, কারণ মানুষ, সে হচ্ছে মিডিয়ার এত বিখ্যাত মানুষ কি চিন্তা করবে? অ্যাকসেপ্ট করা উচিত যারা ন্যাচারাল, আমি ন্যাচারাল আবার বলে নিচ্ছি, যারা বাই বর্ন এরকম, কিন্তু যারা ওই যে হঠাৎ করে হয়ে যায় টিকটকে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে কোরিওগ্রাফারদের, এই যে ধরো তানজিল, জনি, এখন এরা সব মারবে আমাকে, মারুক, নায়িকাদের পিছে থাকে দাসীবান্দি। আমি এইটা না মেকআপ আর্টিস্টরা বেশি করে, বুঝছো? ফ্যাশন কোরিওগ্রাফার থেকে না মেকআপ আর্টিস্টরা খুব বেশি করে, যে আচ্ছা খুব ফাইন, আমি পরিমণির শাড়ি ধরে পরিমণি নিয়ে আমাকে নেক্সট শুটে ডাক দিবে আপ্পি, হ্যাঁ তারপরে আমি যদি তমা মির্জার ব্যাগ ধরি তাহলে তমা মির্জা আমাকে নেক্সট শুটে ডাকবে, ডাকেও। কারণ ফ্রি ফান্ডে তুমি যদি কাজের লোক পেয়ে যাও তাহলে তো তোমার সমস্যা করছে। আবার আরেক ক্যাটাগরি আছে, এটা হচ্ছে তোমার কি বল, বাংলা ভাষা দালাল ক্যাটাগরি আর কি। থার্ড পার্সনটা অ্যাড করে দেয় যে আমি এখন অমুক নায়িকাকে আনতে হলে আমাকে তমুককে ধরতে হবে, কিন্তু হ্যাঁ অমুক নায়িকা কিন্তু আমার সাথে কথা বলবে না, আমাকে কিন্তু চেনে খুব ভালো মতো, কিন্তু তমুকের সাথে আমার অ্যাডজাস্ট করে আসতে হবে। তো এটা হচ্ছে এখন ওদের জব। আর এখন তো মেকআপ আর্টিস্ট হচ্ছে 1-1.5 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়, তো ওদের ভ্যালুটাই 1-1.5 হাজার টাকারই হয়ে গেছে।
এখনো মানুষ আমাকে ফোন দিয়ে বলতেছে মেকআপ আর্টিস্ট ঠিক করে দিবে 1000 টাকার মধ্যে। আমি বলছি আজকাল বাসার থেকে বাইরে এলে 1000 টাকা নেমে যায়। আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে হয় তুমি 80,000 টাকার ক্লাস করবা, নাইলে 1,500 টাকার 2 দিনের ক্লাস করবা। আমি না দুইটাকে মিলাইতে পারি না, যে 1,500 টাকা কিভাবে মেকআপের ক্লাস করাবে আর 80,000 টাকা এমন কি শিখাবে। সো এই জিনিসগুলো আমার কাছে খুবই ইয়া লাগে। থ্যাংক ইউ সো মাচ, আজকে আমার স্টুডিওতে আমার সাথে আসছো, আমরা অনেক গল্প করলাম। মাচ আমাকে আনার জন্য, ডাকার জন্য, কথা বলার জন্য। জানি না কি কি বলে ফেলছি, সরি, আগের থেকে মাপ চেয়ে নিতেছি।